শূন্যতা ছুঁয়ে পূর্ণতা। রুকাইয়ার শনি। পর্ব ১। চাচাতো ভাইয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ের আগেই গর্ভবতী হয় আরজু। ইতিমধ্যে পুরো জুনায়েদ এবং জাওয়াদ পরিবার এই কথা জেনে গেছে। সকলের সামনে মাথা নত করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরজু। আরজুর মা রেহানা জুনায়েদ আজ পর্যন্ত মেয়ের শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেননি। তিনি এখন আরজুর সামনে দাঁড়িয়ে কাঁপছেন। তার চোখে জল নেই, আছে এক বুক জ্বালাময়ী শূন্যতা। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার কলিজার টুকরো মেয়েটি আজ পুরো পরিবারের সামনে এই কলঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই দেখার জন্য কি তোকে রোদে পুড়তে দিইনি? এই দিনটার জন্যই কি তোকে বুকের ভেতর আগলে বড় করেছি? বল আরজু, একবার বল যে এসব মিথ্যে। আরজু কোনো জবাব দিতে পারল না। তার দুচোখ বেয়ে অবিরত জল গড়িয়ে মেঝেতে পড়ছে। সে আজ খুনি, নিজের মায়ের বিশ্বাসের খুনি। সে একবার আর চোখে ভাইয়ের দিকে তাকালো, যে ভাই কিনা আজ পর্যন্ত বোনের সঙ্গে চড়া গলায় কথা পর্যন্ত বলেনি। সে আজ আরজুর গায়ে হাত তুলেছে, সায়েরের শ্বাসপ্রশ্বাস দ্রুত বইছে, কপালে রাগের শিরাগুলো ফুলে উঠেছে। এই সেই ভাই, যে আরজুকে সারা জীবন রাজকন্যার মতো আগলে রেখেছে। যে আরজুর সামান্য মাথা ব্যথায় অস্থির হয়ে যেত, সেই ভাই আজ রাগের মাথায় আরজুর গালে শক্ত এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। সায়ের বোনের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, হাতটা এখনো কাঁপছে। সে নিজের বোনকে মেরেছে, এই যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা হল, সে আজ তার বোনকে চিনতে পারছে না। হাতের সেই ৫ আঙুলের দাগ আরজুর ফর্সা গালে আগুনের মতো জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে আরজুর ভেতরটা। সকলের তীক্ষ্ণ দৃষ্টি যেন আরজুর শরীরে তীরের ফলার মতো বিঁধছে। রেহানা বেগম এবার আরজুর সামনে এসে তার ২ কাঁধ ধরে ঝাঁকাতে লাগলেন। তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? বল আরজু, কার জন্য আজ আমাদের এই খানদানকে কলঙ্কিত করলি? কার ইশারায় তুই এই নোংরা পথে পা দিলি? নাম বল ওই জানোয়ারটার। আরজু শুধু ডুকরে কেঁদে উঠল। সে কি বলবে? সে তো ভালোবেসেছে, ভুল তো করেনি কোনো। আরজুর নীরবতা দেখে রেহানা বেগম দাঁতে দাঁত চেপে ফেটে পড়লেন। এখনো চুপ করে আছিস কেন? এই দেখার জন্য কি তোকে বড় করেছিলাম? কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই বল? কার জন্য আজ আমাদের এই বংশের মুখে চুনকালি মাখালি? হাতের স্পর্শে সারা জীবন আরজু শুধু মমতা পেয়েছে, আজ সেই হাত দুটো ঘৃণায় আর আক্রোশে আরজুকে কাঁপিয়ে দিচ্ছে। আরজু ঝাপসা চোখে একবার চারপাশটা দেখে নিল। পুরো ড্রয়িং রুমে বাবা, ভাই, চাচা সবাই বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সেখানে নেই শুধু একজন। নেজির জাওয়াদ, যে তাকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যে বলেছিল সব পরিস্থিতিতে পাশে থাকবে, সে আজ এই নরক যন্ত্রণার সময় উধাও। সায়ের এগিয়ে এল। আরজুর গালে তখনও তার হাতের ছাপটা স্পষ্ট হয়ে আছে। সায়ের কঠিন স্বরে বলল, বল আরজু, কার নাম আড়াল করছিস? কার বাচ্চা এটা? ক্রমাগত চাপের মুখে পড়ে আরজু আর নিতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস যেন বিষ হয়ে তার ফুসফুসে প্রবেশ করছে। সে একবার শূন্য চোখে চারপাশটা দেখল, না, নেজির এখনো আসেনি। কেউ নেই তার হয়ে কথা বলার। অস্ফুটে, ভাঙা গলায় আরজু বলে উঠল, নেজির ভাই। নেজির ভাইয়ের বাচ্চা এটা। মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে যেন ছোটখাটো বিস্ফোরণ হল। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না আরজুর বলা কথাটা। নিজের আপন চাচাতো ভাইয়ের নামে এমন কুৎসিত অপবাদ। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে বাঘিনীর মতো গর্জে উঠলেন আরজুর চাচি, অর্থাৎ নেজিরের মা মরিয়ম জাওয়াদ। তিনি আরজুর সামনে এসে সজোরে ওর গালে কষে থাপ্পড় বসিয়ে দিলেন। আরজুর মাথাটা ঘুরে উঠল, কানের পর্দা যেন ফেটে যাবে। মরিয়ম জাওয়াদ চিৎকার করে উঠলেন,
তোর মুখে এই কথা এল কি করে? নিজের আপন চাচাতো ভাইয়ের নামে তুই এই অপবাদ দিচ্ছিস? যে নেজির তোকে কোলপিঠে করে বড় করেছে, তার নামে এই কুৎসা রটাতে তোর জিভ ছিঁড়ে পড়ল না? পুরো পরিবার এখন আরজুর ওপর ঘৃণায় ফেটে পড়ছে। রেহানা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছেন, নিজের মেয়ের এমন ভয়ঙ্কর কথা শুনে তার কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। সায়ের ক্রোধে ফেটে পড়া কণ্ঠে বলল, তুই পাগল হয়ে গেছিস আরজু? শুধু নিজেকে বাঁচাতে তুই নেজিরের মতো একজন ফেরেশতা মানুষের নামে এই কথা বললি? আমার বোন যে এত বড় নোংরা হতে পারে আমি আজ বুঝলাম। মরিয়ম জাওয়াদ আরজুর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বললেন, আমার ছেলেটা ফেরেশতার মতো নিষ্পাপ। তুই একটা নষ্ট মেয়ে, আর এখন আমার ছেলেকে কলঙ্কিত করতে চাইছিস? তুই নাম বল, কার সাথে মুখ কালো করেছিস? আরজু যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমি মিথ্যে বলছি না চাচি। নেজির ভাইই আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল। সেই আমাকে বাধ্য করেছে। বিশ্বাস করো মা, নেজির ভাই ছাড়া আমার জীবনে আর কেউ আসেনি। আরজু মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। সায়ের তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নেজির, তার ছোটবেলার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে। সেই নেজির কি না তার নিজের ছোট বোনের সাথে এমন জঘন্য কাজ করতে পারে, এটা তার জন্য অবিশ্বাস্য। সায়ের পাগলের মতো চিৎকার করে উঠল, আরজু, তুই কি জানিস তুই কার নাম নিচ্ছিস? নেজির আমার বন্ধু। সে তোর চাচাতো ভাই। সে এই কাজ করতেই পারে না। তুই নিজেকে বাঁচাতে এখন একজন নির্দোষের ওপর দায় চাপাচ্ছিস? আরজু অবিশ্বাস্য দৃষ্টিতে ভাইকে দেখল। তার ভাই কিনা তাকে অবিশ্বাস করছে, এটা কি বাস্তব নাকি কোনো নিকৃষ্ট স্বপ্ন? সায়েরের মাথার ভেতর যেন ভো ভো করছে। একদিকে তার কলিজার টুকরো বোন, আর অন্যদিকে তার প্রাণের বন্ধু নেজির। এই দুশ্চিন্তা আর অপমানে যেন সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে দেয়ালে ঘুষি মারতে মারতে বলল, নেজির এমন কাজ করলে আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলব। কিন্তু আরজু, তুই যদি মিথ্যে বলিস তবে আমি তোকেও ছাড়ব না। যে মা আরজুকে ফুলের মতো আগলে রেখেছিলেন, তিনি এখন বাকরুদ্ধ হয়ে মেঝেতে বসে পড়েছেন। তার আদরের মেয়ে আর তার প্রিয় ভাতিজার এই নোংরা কাহিনী তিনি সইতে পারছেন না। এত কিছুর পরেও আরজু সোজা হয়ে দাঁড়িয়ে অসম্ভব দৃঢ় কণ্ঠে বলল, তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না করো, কিন্তু নেজির ভাইকে আসতে দাও। নেজির ভাই এলেই সে তোমাদের সব বলবে। সায়ের রক্তবর্ণ চোখে চাইল বোনের দিকে। আরজু সেদিকে মনোযোগ না দিয়ে সরাসরি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি কোনো পাপ করিনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। নেজির ভাই আমাকে কথা দিয়েছে সে আমাকে সম্মান দিয়ে ঘরে তুলবে। পরিস্থিতি এমন হয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তোমরা তাকে একটা বার ডাকো, সে একবার সামনে এসে দাঁড়ালে তোমাদের সব ভুল ভেঙে যাবে। আরজুর এই আত্মবিশ্বাস দেখে মরিয়ম জাওয়াদ আরও বেশি অপমানিত বোধ করলেন। তিনি বিদ্রূপের স্বরে বললেন, ভালোবাসা? আমার ছেলে তোর সাথে এই নোংরামি করবে আর আমি জানব না? সে এই বাড়ির বড় ছেলে, সে কোনোদিন এমন নিচু কাজ করতে পারে না। তুই ওকে ফাঁসানোর জন্য এসব নাটক করছিস। আরজু আর চুপ থাকতে পারল না, কাঁপা কাঁপা হাতে তার ফোনটা বের করে সায়েরের সামনে ধরল। ফোনের স্ক্রিনে নেজির আর আরজুর শয়ে শয়ে চ্যাটের স্ক্রিনশট, যেখানে প্রেমের আকুতি থেকে শুরু করে সব স্বীকারোক্তি স্পষ্ট। তার সাথে আরজু বের করে আনল ডিএনএ টেস্টের রিপোর্টটা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল নিজের আঁচলের আড়ালে। জাওয়াদ পাথরের মতো দাঁড়িয়ে রিপোর্ট আর স্ক্রিনশটগুলোর দিকে তাকিয়ে রইল। তার বেস্ট ফ্রেন্ড নেজিরের প্রতিটি কথা যেন তীরের মতো তার চোখে বিঁধছে। চোখের সেই রক্তবর্ণ রাগ এবার এক গভীর দীর্ঘশ্বাসে রূপ নিল। সায়ের ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রিয় বোনের দিকে তাকাল। আরজুর বিধ্বস্ত মুখ আর চোখের জল দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।
ধীর পায়ে আরজুর সামনে এগিয়ে এসে ওর মাথায় হাত রাখল। কণ্ঠস্বর এবার গম্ভীর কিন্তু শান্ত। কাঁদিস না দিল, ঠিকই বলেছিলি। তুই বিয়ের জন্য তৈরি হ। নেজির এলেই আজ তোদের বিয়ে হবে। এই বাড়িতেই আজ তোকে নেজিরের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আরজুর চাচা এরশাদ জাওয়াদ এবং বাবা এরহান জুনায়েদ এতক্ষণ ঘরের এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিলেন। তারা দুজনই খানদানি মানুষ, বংশের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। কিন্তু যখন দেখলেন তাদের নিজের ছেলেরাই এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তখন আর তাদের কিছুই বলার রইল না। তারা একে অপরের দিকে তাকালেন। তারপর মাথা নিচু করে মেয়ের আর ছেলের এই সম্পর্কের পরিণতি মেনে নিলেন। সায়েরের কথায় দুই বাবা নিঃশব্দে সায় দিলেন। তাদের নীরবতাই বলে দিল, পরিবারের বড়দের কাছে এখন সম্মানের চেয়ে এই অনগত প্রাণের ভবিষ্যৎ বেশি জরুরি। মরিয়ম বেগম যদিও বিষয়টি মানতে পারছেন না, কিন্তু সায়েরের মুখে বিয়ের কথা শুনে তিনি আর একটা শব্দও করার সাহস পেলেন না। পুরো বাড়িতে এখন এক থমথমে প্রশান্তি। সবাই এখন শুধু একজনের অপেক্ষায়, নেজির। রেহানা বেগম আজ যেন এক ঘোরের মধ্যে আছেন। যে মেয়েকে একটু আগে তিনি কলঙ্কিনী ভেবেছিলেন, তার মাথায় হাত বুলিয়ে নিজ হাতে বিয়ের সাজে সাজালেন। আরজুর চোখের কাজলটা বারবার চোখের জলে ধুয়ে যাচ্ছিল, কিন্তু রেহানা বেগম পরম মমতায় তা মুছে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ভুল ভুলে গিয়ে নেজিরের হাতটা ধরিস মা, যেন অন্তত এই অনাগত সন্তানটার একটা পরিচয় থাকে। কাজী সাহেব ড্রয়িং রুমে বসে কাগজ তৈরি করছেন। এরশাদ জাওয়াদ আর এরহান জুনায়েদ দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন তাদের সোনার ছেলের জন্য। আরজু যখন তার মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এল, তখন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। আরজুর মনে হচ্ছে, আজ হয়তো তার সব যন্ত্রণার অবসান হবে। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করল নেজির। কিন্তু তাকে দেখে সবার মুখে হাসি ফোটার আগেই তা আতঙ্কে পরিণত হল। নেজির একা আসেনি। তার পাশে দাঁড়ানো এক সুন্দরী তরুণী, যার পরনে টকটকে লাল বেনারসি, মেয়েটির পরনের বিয়ের সাজ জানান দিচ্ছে যে সে সদ্য বিবাহিত। আরজু সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়াল। তার মনে একটা আতঙ্ক ঝেঁকে ধরেছে, তাহলে কি সে ভালোবেসে ভুল করেছে? রেহানা বেগম অস্ফুটে চিৎকার করে উঠলেন, নেজির, এসব কি? সায়ের হতবিহ্বল হয়ে নেজিরের দিকে এক পা এগিয়ে এসে পাগলের মতো চিৎকার করে উঠল, নেজির, আরজু তোর জন্য এখানে বিয়ের সাজে বসে আছে, ওর পেটে তোর সন্তান, আর তুই এই মেয়েটাকে নিয়ে এলি? ওকে? নেজির সবার দিকে এমনভাবে তাকাই, যেন সে কিছুই বুঝতে পারছে না। সায়েরের করা প্রশ্নের জবাবে সে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল, এসব কি বলছিস সায়ের? আরজু কেন আমার জন্য বিয়ের সাজে বসে থাকবে? আর আমার বাচ্চা কেন ওর পেটে থাকবে? মাথা ঠিক আছে তো তোর? নেজিরের কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সায়ের কাঁপা কাঁপা হাতে চ্যাটের স্ক্রিনশটগুলো নেজিরের মুখের সামনে ধরল। নেজির, এই দেখ প্রমাণ। তুই নিজে ওকে ভালোবাসার কথা বলেছিস, বিয়ের স্বপ্ন দেখিয়েছিস। এই রিপোর্ট বলছে তুই ওর বাচ্চার বাবা। আর তুই এখন অস্বীকার করছিস? নেজির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রিপোর্টগুলো একটানে সরিয়ে দেয়, তার পাশে দাঁড়িয়ে থাকা নববধূর দিকে তাকিয়ে সে গর্বের সহিত বলল, এ হলো তোর ভাবি, আরিবা। মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ, মিসেস আরিবা জাওয়াদ। আমরা আজে ভালোবেসে বিয়ে করেছি। আর আরজু, ও কার সাথে কি করেছে সেটা ওই জানে। নিজের নোংরামি ঢাকার জন্য সে আমার নামটা ব্যবহার করলি আরজু? তোর লজ্জা হওয়া উচিত। আরজু সিঁড়ির রেলিংটা শক্ত করে ধরে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে।
যে পুরুষ তাকে অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধর তার কানের কাছে ফিসফিস করে বলতো, তুমিই আমার সব, সেই মানুষটা আজ সবার সামনে তাকে নষ্ট বলে অপবাদ দিচ্ছে। আরিবা, নেজিরের নতুন স্ত্রী, এক অদ্ভুত শীতল চোখে আর্যর দিকে তাকায়। নেজির আরও বলল, স্যার, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও একটা সস্তা মেয়ের কথা বিশ্বাস করলি? যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে বিছানায় যেতে পারে, সে কার নাম বলবে তার কোনো গ্যারান্টি আছে? আমাকে ফাঁসানোর এই প্ল্যানটা বেশ ছিল আরজু, কিন্তু কাজ হলো না। আরজু সিঁড়ি দিয়ে নেমে এল উন্মাদিনীর মতো। তার পরনের রাজকীয় বিয়ের সাজ এখন তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে। সে টলতে টলতে গিয়ে নেজিরের শার্টের কলারটা দুই হাতে খামচে ধরল। তার হাতের নখগুলো নেজিরের গলার চামড়ায় গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে আরজুর খেয়াল নেই। আরজু আর্তনাদ করে বলতে বলতে লাগল, এসব কি বলছো নেজির ভাই? তুমি মজা করছো তো, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। এসব মিথ্যে প্র্যাঙ্ক, তাই না বলো? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? নেজিরের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরজু পাগলের মতো ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগল, দেখো নেজির ভাই, আমি মা হতে চলেছি। আমাদের ভালোবাসার প্রতীক পৃথিবীতে আসবে। আমাদের সেই রাতের সব কথা, সব অঙ্গীকার কি তবে মিথ্যে ছিল? এই অবস্থায় এমন ভয়ঙ্কর মজা করো না আমার সাথে। বলো যে এই মেয়েটা কেউ না, বলো যে তুমি শুধু আমার। ড্রয়িং রুমের সবাই স্তম্ভিত হয়ে দেখছে আরজুর এই ভেঙে পড়া। আরজুর চোখের জলে নেজিরের শার্ট ভিজে যাচ্ছে। সে নেজিরের বুকের ওপর মাথা ঠুকতে ঠুকতে বলছে, তুমি তো বলতে আমি তোমার দিল, আমি তোমার জীবন। তবে আজ কেন অন্য একটা মেয়েকে পাশে নিয়ে এসেছো? বলো নেজির ভাই, একবার বলো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। আরজুর আকুতি মাখা কথাগুলো শেষ হওয়ার আগেই নেজিরের ভেতরের পশুটা বেরিয়ে এল। সে সজোরে আরজুর দুই হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল এবং এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে দিল। আরজু টাল সামলাতে না পেরে টেবিলের ওপর গিয়ে পড়ল। নেজির এবার আঙুল উঁচিয়ে সবার সামনে চিৎকার করে উঠল, চুপ কর বেশ্যা! কোন জারজ সন্তান আমার মাথায় চাপাতে চাচ্ছিস? লজ্জা করে না তোর? নিজের চরিত্র ঠিক রাখতে পারিসনি, এখন আমার মতো একজন সম্মানীয় মানুষের ঘাড়ে তোর পাপের দায় চাপাতে চাইছিস? ড্রয়িং রুমের বাতাস যেন বিষাক্ত হয়ে গেল। নেজিরের মা মরিয়ম জাওয়াদ এবার ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন, যেন ছেলের এই নিষ্ঠুরতাকেই তিনি সমর্থন করছেন। নেজির থামল না, সে আরও বিষ উগরে দিয়ে বলল, ভালোবাসার নাটক আর করিস না আরজু। তুই কার কার সাথে রাত কাটিয়েছিস সেটা তুই ভালো জানিস। খবরদার, আর একবার যদি আমার নাম তোর ওই নাপাক মুখে আনিস, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কেঁদে উঠল। তার পেটের ভেতর সেই অনাগত প্রাণটা যেন এই অপমানে কুঁকড়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না যে মানুষটা তাকে পরম মমতায় ছুঁয়ে দিত, সেই আজ তাকে পুরো পরিবারের সামনে বেশ্যা বলে গালি দিল। তোদের মতো বেশ্যারা বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করে, আর যখন বিয়ে করার সময় তখন একজন ভালো ছেলের মাথায় দোষ চাপাতে পারলেই বাঁচিস তোরা। নিজের 5 বছরের ভালোবাসা নেজিরের মুখে এহেন কটু কথা শুনে বিস্ময়ের সীমানা ছাড়িয়ে গেল আরজু। প্রেমিক পুরুষের প্রতিটি শব্দ যেন জ্বলন্ত সীসার মতো তার কানে বিঁধল। এই মানুষটাকে কি আদেও চেনে সে? যখন থেকে ভালোবাসার অর্থ বুঝেছে, চতুর্দশী থেকে অষ্টাদশীর দুয়ার পার করেছে শুধু এই মানুষটাকে ভালোবেসে। এই নেজিরকে তো সে চেনেই না। এটাই তাহলে আসল নেজির জাওয়াদ? এতদিন কি ভুল মানুষকে ভালোবেসেছিল আরজু? লোকটা থামল না, সে আরও নিষ্ঠুর গলায় বলল, তুই কতজনের সাথে রাত কাটিয়েছিস তার ঠিক নেই। এখন এই জারজ সন্তানকে আমার কাঁধে চাপাতে চাচ্ছিস? নেজির কিছুক্ষণ থেমে আবারও বলল,
চ্যাট আর রিপোর্ট দেখাচ্ছিস? আরে, আজকালকার যুগে এগুলা তৈরি করা কোনো ব্যাপার না। তুই হয়তো তোর আসল প্রেমিকের সাথে চ্যাট করে সেখানে আমার নাম সেভ করে রেখেছিস। তুই যে এত বড় সস্তা আর নিচু মনের সেটা আগে জানলে তোর আশেপাশেও আমি আসতাম না। নেজিরের প্রতিটি শব্দ যেন আরজুর হৃৎপিণ্ডটাকে এফোর ওফোর করে ফেলছে। মরিয়ম জাওয়াদ ছেলের কথায় আরও উৎসাহিত হয়ে আরজুর দিকে তাকালে। শুনলি তো? আমার ছেলে তোকে পছন্দ পর্যন্ত করে না। বের হ এই বাড়ি থেকে। দূর হ কুলাঙ্গার মেয়ে। তোর মতো নষ্ট মেয়ের ছায়া যেন আমার ছেলের ওপর না পড়ে। সায়ের নিশ্চুপ থাকতে পারল না, গর্জে উঠলে নেজিরের কলার ধরে। তুই কি বলতে চাইছিস এগুলো মিথ্যে? নেজির হতবিহ্বলিত দৃষ্টিতে চাইল প্রিয় বন্ধু ও ভাইয়ের দিকে। আহত স্বরে বলল, সায়ের তুই এই মেয়েটার জন্য আমাকে অবিশ্বাস করছিস। নেজির তুই ভুলে যাস না ও জুনায়েদ বংশের একমাত্র মেয়ে। আমার একমাত্র বোন। এই মেয়ে না কোনো। বাহ, সায়ের তুই বুঝিয়ে দিলি রক্তের আগে বন্ধুত্ব বেকার। আরজুর পৃথিবীটা যেন দুলতে লাগল। ড্রয়িং রুমের আসবাবপত্র, ঝাড়বাতি আর মানুষের এই বিষাক্ত মুখগুলো সব ঝাপসা হয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী যেন কোনো অদৃশ্য শক্তি চেপে ধরে রেখেছে। তার মনে পড়ে গেল সেই বৃষ্টির রাতের কথা, যখন এই নেজিরই তার হাত ধরে বলেছিল, আরজু, তুমি আমার পবিত্র আমানত। আজ সেই পবিত্র আমানতকেই সে সবার সামনে নর্দমার কীটের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। নেজির দীর্ঘশ্বাস ফেলে সায়েরের চোখের দিকে তাকিয়ে আবার বলল, সায়ের, আজ তুই নিজের বোনের পাপ ঢাকতে আমার মতো নির্দোষ মানুষের গায়ে হাত তুললি? যে মেয়ে বিয়ের আগেই নষ্টামি করে নিজেকে সস্তা করেছে, সে তো এখন নিজেকে বাঁচাতে মিথ্যা বলবেই। কিন্তু তুই তো আমাকে চিনতিস সায়ের। আমাদের সেই ছোটবেলার বন্ধুত্ব, সেই বিশ্বাস, সব কি আজ এই একটা মেয়ের নোংরা অভিযোগে তুচ্ছ হয়ে গেল? নেজিরের প্রতিটি কথা যেন তীরের মতো সায়েরের বুকে বিঁধছে। মরিয়ম জাওয়াদ ছেলের পাশে দাঁড়িয়ে সায়েরকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠলেন, সায়ের, হাত ছাড় আমার ছেলের। ওর গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? নিজের বোন নষ্ট হয়েছে বলে আমার ফেরেশতা ছেলের কপালে তুই অপবাদ দিবি? এই মেয়েকে তো আজই এই বাড়ি থেকে বের করা উচিত। ও তো এই বংশের জন্য অভিশাপ। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কেঁদে উঠল। সে ভাবতেই পারছে না যে নেজির ভাই, যাকে সে নিজের আকাশের চাঁদ ভাবত, সে আজ এমন করছে কেন, কিছুই বুঝতে পারছে না আরজু। সে সায়েরের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভাইয়া, তুমি বিশ্বাস করো। আমি মিথ্যা বলছি না। উনি মিথ্যে বলছেন আমাকে কষ্ট দিতে, আমি জানি এটা কোনো নাটক। আমাকে আর আমার বাচ্চাটাকে অস্বীকার করতেই পারেন না উনি। আরজু মেঝে থেকে এক প্রকার হামাগুড়ি দিয়ে এসে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। কান্নায় ভেজা শরীরটা থরথর করে কাঁপছে। নেজির এক ঝটকায় হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আরজু আজ মরণপণে আঁকড়ে ধরেছে। আরজু ডুকরে কেঁদে উঠে বলল, নেজির ভাই, এসব কেন করছো? কেন সবার সামনে এভাবে মিথ্যে বলছো? কেন এভাবে আমাকে কাঁদাচ্ছ নেজির ভাই? তোমার আরজু কাঁদছে, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? আরজুর নখগুলো নেজিরের হাতে বসে যাচ্ছে। সে বড় বড় চোখ করে নেজিরের চোখের দিকে তাকিয়ে মায়া খোঁজার অর্থহীন চেষ্টা করল। পাগলিনীর মতো বলতে লাগল, তুমি না বলতে আমার চোখের এক ফোঁটা জল তোমার বুকে তীরের মতো বিঁধে? তবে আজ কেন আমার পুরো দুনিয়াটা বিষাদ দিয়ে ভরিয়ে দিচ্ছ? আমি তো তোমারই আমানত নেজির ভাই, আমাকে এভাবে পর করে দিও না। প্লিজ, এই মিথ্যে খেলা বন্ধ করো। পুরো ড্রয়িং রুমের মানুষগুলো পাথরের মতো দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। নেজিরের মা মরিয়ম জাওয়াদ ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু নেজিরের চোখে কোনো অনুশোচনা নেই।
সে আরজুর দিকে এমনভাবে তাকালো যেন কোনো তুচ্ছ নর্দমার কীট তার দামি পোশাক নষ্ট করছে। এক ঝটকায় আরজুকে সরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ড্রামা বন্ধ কর আরজু। তোর চোখের জল এখন আমার কাছে বিষের মতো। যে মেয়ে নিজের পাপ ঢাকতে আমার মতো একজন মানুষকে কলঙ্কিত করতে পারে, তার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। সায়ের, তুই বিশ্বাস কর, এই মেয়ে আমার পিছে ঘুরঘুর করত, পাত্তা দিনি, তাই এসব নাটক করছে এখন। সায়ের নির্বিকার কণ্ঠে বলল, এখন তুই আমাকে প্রমাণ দে যে তুই নির্দোষ। যদি তুই তা না পারিস, তবে তোকেই আরজুকে বিয়ে করতে হবে। দরকার হলে আমি নিজের উপস্থিতিতে আবারও ডিএনএ টেস্ট করাবো। আমি দেখতে চাই আরজুর গর্ভে কার রক্ত বইছে। ঠিক আছে সায়ের, তুই প্রমাণ চাস তো? আমি তোকে প্রমাণ দেব। তবে আমার একটা শর্ত আছে। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দে। এই 3 ঘন্টার মধ্যে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তবে তুই যা ইচ্ছে করিস, আমি সব মেনে নেব। এমনকি এই নষ্ট মেয়েটাকে বিয়ে করতে বললেও আমি না করব না। নেজির একটু থামল, তারপর তার কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ হল। কিন্তু যদি আমি সত্যি বলি, যদি প্রমাণ হয় যে আমি নির্দোষ, তবে তোকে আমার আর আরিবার বিয়ে ধুমধাম করে দিতে হবে। তোকে নিজের হাতে তোর এই বেস্ট ফ্রেন্ড আর ভাবিকে বরণ করে ঘরে তুলতে হবে। রাজি? সাইর একবার বোনের দিকে তাকালো। আরজু তখন মৃত লাশের ন্যায় চেয়ে আছে, কিন্তু দৃষ্টিতে এখনো জ্বলছে আশার প্রদীপ। নেজিরের এই আকাশচুম্বী আত্মবিশ্বাস সাইরকে দ্বিধায় পড়ে যায়। সাইর দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে নেজির, তোকে 3 ঘন্টাই সময় দিলাম। রাত 12টার মধ্যে যদি তুই প্রমাণ দিতে পারিস যে আমার বোনের এই অবস্থার পেছনে তুই নেই, তবে তোর আর আরিবার বিয়ে আমি নিজেই ধুমধাম করে দেব। কিন্তু মনে রাখিস, যদি প্রমাণ করতে না পারিস, তবে তোর রেহাই নেই। রেহানা জুনায়েদ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। কারো নিকট বলার মতো কিছু নেই। এরশাদ জাওয়াদ মুখ খুললেন গম্ভীর কণ্ঠে। প্রমাণ করো যে তুমি সত্যি বলছো আর আরজু মামুনি মিথ্যে বলছে। আমরা তোমার কথা এভাবেই মানতে পারবো না, যাকে তাকে তো আর বউ বানাবো না এই বাড়ির। এরহাম জুনায়েদও ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ নেজির বাবা, তোমাদের দুজনের কথা আলাদা হচ্ছে, এটা মজার বিষয় তো না, তাই না? নেজির সবার কথা কর্ণকুহর করে একরাশ ঘৃণা আর অবজ্ঞা নিয়ে আরিবার হাত ধরে সিঁড়ির দিকে পা বাড়াল, তখন হঠাৎ করেই ড্রয়িং রুমের নিস্তব্ধতা চুরমার করে। আরজু ঝড়ের বেগে গিয়ে নেজির আর আরিবার সামনে পথ আগলে দাঁড়ায়। ওর দুচোখে এখন কান্নার বদলে এক অদ্ভুত জেদ ফুটে উঠেছে। নেজির বিরক্ত হয়ে ভুরু কুঁচকে তাকালো। আবার কি চাস? পথ ছাড়। আরজু একদম সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা কিন্তু দৃঢ়স্বরে বলল, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে পারবে না নেজির ভাই। আমি বেঁচে থাকতে তোমাকে কখনো অন্য কোনো নারীর নিকট যেতে দেব না। তুমি শুধু আমার, আর তোমার এই সন্তানের। তোর সাহস তো কম না। তুই আমাকে আটকানোর কে? আরিবা আমার বিবাহিতা স্ত্রী। তুই তো একটা সস্তা পরনারী ছাড়া আর কেউ নস। সরে দাঁড়া বলছি। আরজু এক চুলো নড়ল না। সে আরিবার দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে নেজিরকে বলল, না, আমি এসব বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো নেজির ভাই, তুমি মিথ্যে বলছো। এমন হতে পারে না। তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমি জানি এসব তোমার সাজানো কোনো নাটক। আমাকে রাগানোর জন্য করছো তো? আমার ওপর রাগ করেছো বলে এই মেয়েটাকে নিয়ে এসেছো তো? আরজু একবার নেজিরের পাশে থাকা আরিবার দিকে তাকালো, যেন ওই লাল বেনারসি পরা মেয়েটা কোনো মানুষ নয়, একটা দুঃস্বপ্ন। সে আবার নেজিরের দিকে ফিরে চিৎকার করে বলল, বলো নেজির ভাই,
বলো যে তুমি মিথ্যে বলছো। তুমি তো বলতে তোমার আরজু ছাড়া তোমার দুনিয়ায় আর কেউ নেই। তবে কেন এই মেয়েটার হাত ধরে আছো? এই কবুল বলা, এই বিয়ে, সবই তো মিথ্যে, তাই না? তুমি শুধু আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো। প্লিজ নেজির ভাই, এবার হাসো। হেসে বলো না যে এসব নাটক ছিল। আরজুর গলার স্বর কান্নায় বুজে আসছিল। সে নেজিরের বুকের ওপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি তোমার নাটকটা বুঝে গেছি। এবার থামো নেজির ভাই, আর মেরো না আমাকে। আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলো যে এই মেয়েটা কেউ না। নেজির যন্ত্রমানবের ন্যায় হয়ে দাঁড়িয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এক বিদ্রূপের হাসি দিয়ে আরজুর হাতটা নেজিরের কলার থেকে এক ঝটকায় সরিয়ে দিল। নেজির আরজুর চিবুকটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, নাটক আমি করছি না আরজু, নাটক তুই করছিস। নিজেকে সতী প্রমাণ করার জন্য আমার ওপর যে অপবাদ তুই দিয়েছিস, সেটা কোনো নাটকের চেয়ে কম নয়। আর আরিবা, ও আমার জীবনের ধ্রুব সত্য। তোর মতো একটা মিথ্যুকার চরিত্রের ঠিক না থাকা মেয়ের জন্য আমার বিয়েটা নাটক হতে যাবে কেন? সায়ের, তোর বোনকে সামলা, না হলে আমি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলব। আরজুর ভীষণ কষ্ট হচ্ছে প্রণয়ের প্রথম পুরুষের এই উপেক্ষা সহ্য করতে, তবুও সে মুচকি হেসে গলাধঃকরণ করল নেজিরের প্রতিটি বিষাক্ত বাক্য। আরজু সিঁড়ির মুখটা এমনভাবে আগলে দাঁড়ালো যেন সে কোনো দুর্ভেদ্য দেয়াল। নেজির আর আরিবার 1 ইঞ্চি সামনে বাড়ার উপায় নেই। আরজুর আলুথালু চুল, ভিজে যাওয়া গাল আর আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো বলে দিচ্ছে, মৃত্যু ব্যতীত তাকে সরানো অসম্ভব। নেজির দাঁতে দাঁত চেপে আবার এগোতে চাইলে আরজু চিৎকার করে উঠল, না, আমি এক চুলও নড়ব না। খবরদার নেজির ভাই, তুমি এই মেয়ের হাত ধরে এক পাও এগোবে না। আমি এই বিয়ে, এই সম্পর্ক, কিছুই মানি না। যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে, যতক্ষণ না তুমি সবার সামনে সত্য স্বীকার করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সঙ্গে কোথাও যাবে না। নেজিরের পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এতক্ষণ শুধু তাচ্ছিল্যের হাসি হাসছিল। কিন্তু এবার আরজু সরাসরি তাকে বাধা দেওয়ায় সে আর চুপ থাকতে পারল না। আরিবা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে প্রথমবারের মতো মুখ খুলল। ওর কণ্ঠস্বর একদম শীতল আর বিষাক্ত। আরিবা আরজুকে এক প্রকার ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বলল, এই মেয়ে, নাটক করো না তো। অনেক সিন ক্রিয়েট করেছ, এবার সরো। নিজের পাপ ঢাকতে অন্যের স্বামীকে নিয়ে টানাহেচড়া করাটা তোমার স্বভাব হতে পারে, কিন্তু আমার ধৈর্য আর পরীক্ষা করো না। নিজের চরকায় তেল দাও গিয়ে। আরিবার এই অন্যের স্বামী শব্দটা আরজুর হৃদয়ে যেন আঁচড় কাটছে। আরিবাকে কিছু বলতে যাবে, তার আগেই নেজির আরিবার কাঁধে হাত রেখে আরজুকে উদ্দেশ্য করে ধমকে উঠল, শুনলি তো? ও আমার স্ত্রী। ওর সামনে তোকে নিয়ে আমি আর একটা কটু কথা শুনতে চাই না। সায়ের, তুই কি এখনো মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? তোর বোনকে এখান থেকে সরা, না হলে আমি সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে একে নিচে ফেলে দিতে বাধ্য হব। সায়ের নিচে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একদিকে বোনের এই হাহাকার, অন্যদিকে নেজিরের এই অনড় অবস্থান। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এল। আরজুর বাহু ধরে করুণ স্বরে বলল, আরজু, চল। নিচে চল। নেজির যখন 3 ঘন্টা সময় চেয়েছে, ওকে নিতে দে। সত্যিটা যদি তোর পক্ষে থাকে, তবে আজ রাত 12টার পর এই মেয়েই ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু এখন নাটক করে নিজেকে আর ছোট করিস না বোন। আরজু সাইরের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। সে অস্ফুটে শুধু বলল, এটা নাটক নয় ভাইয়া, এটা আমার ভালোবাসা। আমি জানি নেজির ভাই রাগ করে করছে এসব। আরজু তার বিয়ের লাল শাড়ির আঁচলটা সিঁড়ির ওপর মেলে ধরল। তারপর ধপ করে আরিবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দুচোখ দিয়ে অবিরত জল গড়িয়ে মেঝেতে পড়ছে। আরজু আরিবার শাড়ির পাড়টা খামচে ধরে, ধরা গলায় বলতে লাগল, বইন, তুমি তো মেয়ে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করো না বইন। তুমি তো জানো না, এই মানুষটাকে আমি আমার নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি। আমার শরীরের ভেতরেও আজ ওরই অংশ বেড়ে উঠছে। দোহাই লাগে তোমার, আমাকে আমার ভালোবাসা ভিক্ষে দাও। আমি বাঁচব না।
নেজির ভাইকে ছাড়া আমি মরে যাব। আরজু ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে এল। রেহানা বেগম নিজের মুখ চেপে ধরে ফুঁপিয়ে উঠলেন। আরজু আবার বলতে লাগল, তুমি তো সুন্দরী, তোমার অনেক গতি হবে। কিন্তু আমি যে কুলহারা কলঙ্কিনী হয়ে যাব বইন। তুমি নেজির ভাইকে ছেড়ে দাও, ওকে আমার কাছে থাকতে দাও। আমি তোমার দাসী হয়ে থাকব সারা জীবন, তাও নেজির ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আরিবা এক পা পিছিয়ে এল, যেন আরজুর ছোঁয়া থেকেও তার ঘৃণা হচ্ছে। সে নেজিরের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর আরজুর দিকে ফিরে কঠিন গলায় বলল, নিজের পাপ ঢাকতে এখন আমার পায়ে ধরে নাটক করছো? ভালোবাসা ভিক্ষে চাইছো? লজ্জা করে না তোমার? অন্যের স্বামীর ওপর নিজের অধিকার দাবি করতে তোমার বুক কাঁপছে না? যাও, যার সাথে রাত কাটিয়েছ তাকে গিয়ে এই ভিক্ষে দাওগে। আমার নেজিরের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন হবেও না। নেজির আর সহ্য করতে পারল না। সে আরজুর হাতটা আরিবার শাড়ি থেকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। তারপর আরজুর কাঁধে হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গর্জে উঠল, তোর সাহস তো কম না! তুই আমার স্ত্রীর পায়ে হাত দিয়ে ওকে অপবিত্র করছিস? সায়ের, তুই কি আজ তোর এই নষ্ট বোনকে এখান থেকে সরাবি, নাকি আমি সত্যি সত্যি একে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেব? সায়ের দৌড়ে এসে আরজুকে দুই হাতে জড়িয়ে ধরল। আরজু তখনও পাগলের মতো হাত বাড়িয়ে নেজিরকে বলছে, নেজির ভাই, দেখো নেজির ভাই, এমন করো না। নেজির যখন আরিবার হাত ধরে উপরে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমের কোণে পাথরের মতো দাঁড়িয়ে থাকা এরশাদ জাওয়াদ বাঘের মতো গর্জে উঠলেন। তার গম্ভীর কণ্ঠস্বরে পুরো বাড়ি যেন থরথর করে কেঁপে উঠল। দাঁড়াও নেজির! নেজির সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়াল। পেছনে ফিরে অবাক হয়ে দেখল তার বাবাকে। এরশাদ জাওয়াদ ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে এখন কড়া শাসন আর বংশের মর্যাদার তেজ। তিনি নেজিরের দিকে আঙুল উঁচিয়ে বললেন, কার অনুমতিতে তুমি এই অপরিচিত মেয়েটাকে নিয়ে ঘরে উঠছ? এই বাড়ির একটা নিয়ম আছে, একটা সম্মান আছে। যতক্ষণ না তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সাথে এক ঘরে থাকতে পারবে না। আরজুকে যে অপবাদ তুমি দিয়েছ, তার ফয়সালা না হওয়া পর্যন্ত এই মেয়ে এই বাড়ির অন্দরমহলে পা রাখতে পারবে না। নেজিরের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু বাবা, ও আমার স্ত্রী। আমি ওকে বিয়ে করে এনেছি। এরশাদ জাওয়াদ এক চুলও নড়লেন না। তিনি আরো কঠোর গলায় বললেন, বিয়ে করেছ কি করনি, সেটা পরের কথা। আগে নিজের চরিত্র পরিষ্কার করো। 3 ঘন্টা সময় তুমি চেয়েছ, সেই 3 ঘন্টা এই মেয়ের ড্রয়িং রুমেই বসে থাকবে। আরজু যেমন অপমানের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তোমার এই তথাকথিত স্ত্রীকেও আজ সেখানেই বসতে হবে। যাও, প্রমাণ নিয়ে এসো। মরিয়ম জাওয়াদ কিছু বলতে চাইলেন, কিন্তু স্বামীর রক্তচক্ষু দেখে থেমে গেলেন। আরজু ঝাপসা চোখে দেখল তার চাচাকে। নেজির দাঁতে দাঁত চেপে আরিবার হাত ছেড়ে দিল। আরিবার মুখে এখন অপমানের ছায়া। যে একটু আগে আরজুকে তাচ্ছিল্য করছিল, সে এখন নিজেই সবার সামনে লজ্জিত। নেজির এক পলক আরজুর দিকে তাকালো, সেই চোখে এখন মায়া নয়, আছে চরম প্রতিশোধের নেশা। সে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল কি প্রমাণ আনতে কে জানে। আরজু নেজিরের যাওয়ার পথে চেয়ে রইল একদৃষ্টিতে। সায়ের ধীর পায়ে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়ালো, কিন্তু ওকে হাত ধরে তুলতে পারল না। সায়েরের মনে এখন এক বিষাক্ত সন্দেহ, যে বন্ধু এত জোর গলায় 3 ঘন্টা সময় চাইল, সে কি আসলেই নির্দোষ? তবে কি আরজু তাকে মিথ্যে বলেছে? সায়ের গম্ভীর গলায় বলল, রাত 12টা বাজতে আর মাত্র 180 মিনিট বাকি। এই 3 ঘন্টা তোকে আমার সামনে এই ড্রয়িং রুমেই বসে থাকতে হবে আরজু। আজ হয় তুই বাঁচবি, না হয় তোকে আমি নিজের হাতে এই বংশ থেকে মুছে দেব। আরজু কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখনও সেই দরজার দিকে, যেখান দিয়ে নেজির বেরিয়ে গেছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে, হে খোদা, আমি যদি কোনো পাপ করে থাকি তবে আমাকে এখনই তুলে নাও। এরশাদ জাওয়াদের করা নির্দেশে সায়েরকে কিছুটা স্বস্তি দিলেও মরিয়ম জাওয়াদ সেটা মোটেও সহ্য করতে পারলেন না।
তিনি স্বামীর সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস না পেলেও নিজের রং ঠিকই দেখালেন, তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে আরিবার হাতটা পরম মমতায় ধরলেন। যে হাতটা একটু আগে আরজুকে ধাক্কা দিয়ে সরিয়েছিল, সেই হাত এখন আরিবার মাথায় আদুরে পরশ দিচ্ছে। মরিয়ম জাওয়াদ আরজুকে এক রাশ অবজ্ঞা ছুড়ে দিয়ে আরিবার দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বললেন, আসো মা, এসো। এখানে এই সোফায় এসে বসো। এসব কুলাঙ্গার মেয়ের কথায় কান দিও না। তুমি আমার ছেলের পছন্দ, আমার ঘরের ইজ্জত। তোমার বাড়ি কোথায় মা? কোন খানদানের মেয়ে তুমি? আরিবা যেন এবার একটু সাহস ফিরে পেল। সে বিজয়ী হাসি হেসে মরিয়ম জাওয়াদের পাশে গিয়ে বসল। আরজু তখনও সিঁড়ির নিচে মেঝেতে বসে আছে, তার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। একটু আগে যে ঘরটাকে সে নিজের ভেবেছিল, সেই ঘরেই এখন অন্য এক মেয়েকে রাজকীয় আদর দেওয়া হচ্ছে। আরিবা ন্যাকামিপূর্ণ স্বরে জবাব দিল, আমার বাড়ি ঢাকা শহরেই, আমার বাবা বড় ব্যবসায়ী। নেজিরের সাথে আমার অনেক দিনের পরিচয়। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আজ বিয়েটা করে নেজির আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু এই মেয়েটা যে এভাবে আমাদের খুশিতে বাধা হয়ে দাঁড়াবে, সেটা তো ভাবিনি। মরিয়ম জাওয়াদ আরিবার চিবুক ছুঁয়ে বললেন, চিন্তা করো না মা। 3 ঘন্টা পার হতে দাও, নেজির প্রমাণ নিয়ে এলেই এই আপদ বিদায় হবে। তখন ধুমধাম করে তোমাকে বরণ করব। আরজু অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। যে চাচি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, আজ তিনি একজন অচেনা মেয়ের সামনে তাকে আপদ বলছেন। সাইর আর সহ্য করতে পারল না। সে গুমরে ওঠা গলায় বলল, চাচি, আরজু এখনো এই বাড়ির মেয়ে। নেজির প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে এভাবে প্রশ্রয় দিতে পারেন না। মরিয়ম জাওয়াদ সাইরের দিকে তেড়ে এলেন, তুই চুপ থাক সাইর। নিজের বোন নষ্ট হয়েছে বলে অন্যের ভালো দেখতে পারছিস না? আমার ছেলে বলেছে সে প্রমাণ দেবে, ব্যাস। আমার ছেলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মরিয়ম জাওয়াদ আরিবাকে রাজকীয় আদরে নিজের রুমে নিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমটা যেন একটা রণক্ষেত্রর পরবর্তী নিস্তব্ধতায় ডুবে গেল। সবাই আরজুর থেকে দূরে গিয়ে বসেছে, যেন তার পাশে বসলে তাদের গায়েও কলঙ্ক লাগবে। আরজু একা মেঝেতে পড়ে ধুঁকছে। ঠিক তখনই একটি হাত আরজুর চোখের সামনে গ্লাস ভর্তি পানি বাড়িয়ে ধরল। আরজু ঝাপসা চোখে মুখ তুলে চাইল। দেখল ফারাহ দাঁড়িয়ে আছে। নেজিরের একমাত্র ছোট বোন, আরজুর প্রাণের সই। ফারাহ জন্ম থেকেই কথা বলতে পারে না, কিন্তু তার চোখের ভাষা আরজুর কাছে সবসময় স্পষ্ট ছিল। ফারার দুচোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। সে আরজুর সামনে মেঝেতে বসে পড়ল। কাপা কাপা ইশারায় আরজুকে বোঝাতে চাইল, আমাকে মাফ করে দে আপু। আমি জানি ভাইয়া খুব বড় অন্যায় করছে। তোর এই অবস্থার জন্য আমার ভাইয়া দায়ী, আমি সব জানি। কিন্তু আমি যে নিরুপায়। আমার তো জবান নেই আপু, আমি চাইলেও কাউকে চিৎকার করে সত্যটা বলতে পারছি না। ফারাহ শুধু মাথা নিচু করে কাঁদতে লাগল। আরজু অস্ফুটে বলল, কেন নেজির ভাই এমন করল? কেন সে আমাদের 5 বছরের ভালোবাসাকে এভাবে নর্দমায় ছুড়ে দিল? আরজুর হৃদয় বেদনার সুর তুলছে। কাছের মানুষ দোষী বলে, মনের ব্যথা বোঝে না তো কেউ। জীবনের এই কারাগারে আছাড় মারে প্রেমসাগরের ঢেউ। নিস্তব্ধতা ভেঙে ঘড়ির কাঁটার টিকটিক শব্দে জানান দিচ্ছে 12টা বেজে 1 মিনিট। অন্যদিনের মতো আজ যে হাউজ নিস্তব্ধ নীরব নয়। সকলে প্রতীক্ষায় প্রহর গুনছে এক এক করে। তখনই সদর দরজা ঠেলে প্রবেশ করল নেজির। সকলের দৃষ্টি তার দিকে। আরজু আশা ভরা নয়নে তাকালো প্রণয়নের প্রথম পুরুষের দিকে। এই বুঝি এসে তার নেজির ভাই বলবে। সরি রে, দিল, আমি মজা করছিলাম, তুই আয় কাঁদিস না। কিন্তু না, নেজির রমণীর সকল আশা মাটিতে পিষে নির্বাক অবয়বে ভিতরে এলো। সকলের চোখ নেজিরের পেছনের সাদা অ্যাপ্রন পরা এক তরুণীরা উপর। তাকে দেখে পুরো ড্রয়িং রুমের মানুষগুলোর সাথে সাথে সাইরও বেশ অবাক হলো। মেয়েটি সাইরের ভালোবাসা, হবু স্ত্রী। যার সঙ্গে দুদিন বাদে বিয়ে হওয়ার কথা। সাইর 2 পা এগিয়ে এসে অস্ফুট স্বরে বলল, নীলিমা। আরজুর ঠোঁটে ফুটে উঠল তৃপ্তির হাসি। তার আশা যেন বাস্তবতায় রূপ নিতে চলেছে। বোকা আরজুর দ্বিধা এবার দৃঢ় বিশ্বাসে রূপ নিল।
নেজির তার সঙ্গে মজা করেছে এতক্ষণ, না হলে কি নীলিমাকে নিয়ে আসতো, এখন ঠিক সবাইকে সারপ্রাইজ দিবে। আরজু মনে মনে প্রতিজ্ঞা করে নিল, এই নাটক শেষ হলে সে নেজির কে কঠোর শাস্তি দিবে এত বাজে মজা করার জন্য। পুরো ড্রয়িং রুমে স্বস্তির নিঃশ্বাস বয়ে গেল। এরশাদ জাওয়াদ আর এরহাম জুনায়েদ একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। নীলিমা যখন ডাক্তার হিসেবে আছে, তখন আর কোনো কারচুপির ভয় নেই। সায়রও মনে মনে একটু শান্ত হল, নীলিমার ওপর তার বিশ্বাস পাহাড়ের মতো অটল। আরজু তখনও মুচকি হাসছে। তার মনে হচ্ছে, নেজির ভাই আসলে নীলিমাকে সাক্ষী হিসেবে এনেছে যাতে পরিবারের বড়রা পরে আর কোনো প্রশ্ন তুলতে না পারে। সে আপন মনেই বলল, নেজির ভাই, তুমি কত বুদ্ধিমান। নীলিমা আপু যখন নিজ হাতে রিপোর্ট দিবে, তখন কেউই আর অবিশ্বাস করতে পারবে না। নেজির আরজুর সেই হাসিমুখের দিকে তাকিয়ে মনে মনে এক পৈশাচিক আনন্দ পেল। সে গম্ভীর গলায় বলল, নীলিমা, তুমি তোমার কাজ করো। রাত অনেক হয়েছে, আমরা আর দেরি করতে চাই না। আরজু এক মুহূর্তও দেরি না করে খুশি মনে এগিয়ে এল। তার চোখে মুখে এখন কোনো ভয় নেই, বরং এক বিজয়ী ভাব। সে নীলিমার হাত ধরে আদুরে গলায় বলল, আপু, তুমি এসেছো বলে খুব ভালো হয়েছে। এবার তুমি সবাইকে সত্যিটা বলে দাও। আমি জানি ডিএনএ রিপোর্টে কি আসবে, কারণ আমার নেজির ভাই কোনোদিন আমাকে উপেক্ষা করতে পারে না। নীলিমা আরজুর চোখের দিকে শুষ্ক হাসি দিল। নীলিমা অত্যন্ত যান্ত্রিকভাবে আরজুর হাত ধরে। ওর হাতের স্পর্শ বরফের মতো শীতল। আরজুকে নিয়ে সে ধীর পায়ে ওপরের ঘরের দিকে পা বাড়াল। আরজু তখনও এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সে যেন নিজের অজান্তেই নীলিমার কাছে নিজের আত্মসমর্পণ করল। বোকা রমণী ভাবছে, ঘর থেকে বেরোলেই সব অন্ধকার মুছে যাবে। কিন্তু সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা রেহানা বেগমের অবস্থা তখন বর্ণনাতীত। তার বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে, হৃৎপিণ্ডটা যে কোনো সময় থমকে যাবে। যে মেয়েকে তিনি রোদে পুড়তে দেননি, যার একটা আছড়ে তার প্রাণ যেত, সেই মেয়েটির ভাগ্যের ফয়সালা এখন একটা বন্ধ ঘরে হতে যাচ্ছে। রেহানা বেগম দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল চিবুক বেয়ে শাড়ির আঁচলে মিশছে। তিনি মনে মনে শুধু একটাই প্রার্থনা করছেন, হে খোদা, আমার মেয়েটাকে রক্ষা করো। আমার মানসম্মান সব যাক, কিন্তু আমার আরজু যেন মিথ্যেবাদী না হয়। ঘরের দরজাটা বন্ধ হওয়ার শব্দে রেহানা বেগম চমকে উঠলেন। তার মনে হলো, এই দরজাটা যেন আরজু আর তার মাঝে এক বিশাল দেয়াল তুলে দিল। বাইরে ড্রয়িং রুমে নেজির তখন আয়েশ করে সোফায় হেলান দিয়ে বসেছে। ওর চোখে মুখে সেই একই নিষ্ঠুর ধূর্ততা। সাইর এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টি দরজার দিকে নিবন্ধ। পুরো বাড়িতে এখন কেবল ঘড়ির কাঁটার শব্দ, টিক টিক টিক। এই কয়েকটা মিনিট যেন কয়েকটা যুগের মতো মনে হচ্ছে রেহানা বেগমের কাছে। তিনি জানেন না, নীলিমা যখন ভেতর থেকে রিপোর্ট নিয়ে বের হবে, তখন তার আরজুর জন্য সেটা আশীর্বাদ হয়ে আসবে নাকি এক ভয়ঙ্কর অভিশাপ। মরিয়ম জাওয়াদ বিড়বিড় করে বললেন, এখনই দুধের দুধ আর পানির পানি আলাদা হবে। আমার নেজির যে নির্দোষ, সেটা এবার প্রমাণিত হয়ে যাবে। বেশ খানিকক্ষণ পর ঘরের দরজা খুলে গেল। আরজু হাসি মুখে নীলিমার হাত ধরে বেরিয়ে এলো। ওর চোখে মুখে এক অদ্ভুত বিজয়ীর আভা। ও ভাবছে, এখনই নীলিমা আপু সবার সামনে নেজির ভাইয়ের করা নাটকের মুখোশ খুলে দিয়ে বলবে, হ্যাঁ, আরজুই নেজিরের সন্তানের মা। ড্রয়িং রুমের প্রতিটা মানুষের দৃষ্টি এখন নীলিমার ওপর নিবন্ধ। পিনপতন নিস্তব্ধতা চারদিকে। আরজু নীলিমার হাতটা একটু ঝাঁকিয়ে আবদারের সুরে বলল, আপু, বলো। সবাইকে বলে দাও সত্যিটা। তুমি চুপ করে আছো কেন? বলো না নেজির ভাই আর আমার কথা। আরিবা সোফায় পা দুলিয়ে এক বিদ্রূপের হাসি হাসল। আগুনে ঘি ঢেলে তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, নীলিমা। বলো না শুনি। তোমার ননদিনী তো খুশিতে ফেটে পড়ছে। বলো, কার পাপ ও পেটে নিয়ে ঘুরছে। নীলিমা আরজুর হাতটা এক ঝটকায় ছেড়ে দিল। ওর চোখে মুখে এক পাত্রচাপা ভাব। সে ধীর পায়ে গিয়ে তার হবু স্বামী সাইরের পাশে দাঁড়ালো। সাইর উৎকণ্ঠা নিয়ে নীলিমার দিকে তাকাতেই নীলিমা একদম শান্ত বরফ শীতল কণ্ঠে বলল, আরজু মিথ্যা বলছে।
এই বাচ্চা নেজিরের নয়। মুহূর্তেই ড্রয়িং রুমের ছাদটা যেন আরজুর মাথার ওপর ভেঙে পড়ল। ওর ঠোঁটের সেই তৃপ্তির হাসিটা মাঝপথেই জমে গেল। আরজু বিস্ময় পাথরের মতো নীলিমার দিকে চেয়ে রইল। ওর কণ্ঠনালী শুকিয়ে কাঠ। কিছুক্ষণ পর ভাঙা গলায় আর্তনাদ করে উঠল, নীলিমা আপু, এ কি বলছো তুমি? তুমি তো জানো তুমি তো নিজে স্যাম্পল নিলে। তুমি কেন এমন করছো? নেজির ভাই তোমাকে কি শিখিয়ে দিয়েছে? নীলিমার মুখ থেকে বের হওয়া ওই একটা বাক্য, এটা নেজিরের বাচ্চা না, ড্রয়িং রুমের বাতাসকে যেন বিষাক্ত করে দিল। সাইর এতক্ষণ যে পাহাড়সম বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল, সেই পাহাড়টা ধসে পড়ল। ও আর নিজের শরীরের ভার রাখতে পারল না। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে সাইর ধপ করে মাঝ মেঝেতে বসে পড়ল। ওর চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিন্তু আসল প্রলয়টা ঘটল একটু দূরে। রেহানা বেগম দেয়াল ধরে দাঁড়িয়েছিলেন। নীলিমার কথাটা কানে যাওয়া মাত্রই ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি একবার আরজুর বিধ্বস্ত মুখের দিকে তাকালেন, আর একবার নীলিমার দিকে। ওনার বাম হাতটা হঠাৎ অবশ হয়ে ঝুলে পড়ল। মুখটা একপাশে বেঁকে গিয়ে গোঙানির মতো একটা শব্দ বের হলো। আ র জু। পরক্ষণেই কোনো কাটা গাছের মতো রেহানা বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন। মা! আরজু চিৎকার করে উঠল। কিন্তু ওনার শরীর তখন নিথর। চোখের মণি দুটো স্থির হয়ে গেছে। রেহানা বেগম স্ট্রোক করেছেন। পুরো ঘরে হাহাকার পড়ে গেল। আরজু হামাগুড়ি দিয়ে মায়ের কাছে যেতে চাইল, কিন্তু মরিয়ম জাওয়াদ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। সায়ের তখনও মেঝেতে পাথরের মতো বসে আছে, তার সামনে তার মা মৃত্যুযন্ত্রণা পাচ্ছেন, আর বোন কলঙ্কের সাগরে ডুবছে। আরজু ছুটে গিয়ে রেহানার মাথা নিজের কোলে চিৎকার করে কাঁদতে লাগল। মা! চোখ খোলো মা! আমি কোনো পাপ করিনি মা, এই নীলিমা আপু মিথ্যে বলছে। সায়ের ভাইয়া, ওঠো। মাকে দেখো। কিন্তু সায়েরা আজ বধির। মরিয়ম বেগম আরজুকে এক ঝটকায় সরিয়ে দিলেন। আরজু টাল সামলাতে না পেরে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। মরিয়ম বেগম এবার বাঘিনীর মতো গর্জে উঠে আরজুর গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দাঁতে দাঁত চেপে বিষাক্ত গলায় বললেন, ছুবি না তুই আমার আপাকে। তোর মতো অপা, নষ্ট মেয়ের হাতের ছোঁয়া লাগলে আমার আপা এমনিতেই মরে যাবে। তোর এই বেশ্যাগিরি করার শখ হয়েছে, কর। কিন্তু আমার ছেলেকে ফাঁসানোর এই মিথ্যা নাটকটা বন্ধ কর। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কেঁদে উঠল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু মনের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। সে মাথা তুলে চিৎকার করে বলল, চুপ করো তোমরা সবাই। চুপ করো। আমি কোনো মিথ্যা বলছি না। আমি মা হতে চলেছি, এই সত্যটা কি তোমরা কেউ দেখতে পাচ্ছ না? মিথ্যা বলছো তোমরা সবাই। নেজির ভাই মিথ্যা বলছে, নীলিমা আপু মিথ্যা বলছে। তোমরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতে চাচ্ছ। আরজুর কথা শেষ হওয়ার আগেই এক জোড়া শক্ত আর ভারী হাত আরজুর ফর্সা গাল সজোরে আছড়ে পড়ল। ঠাস করে একটা শব্দ হলো পুরো ড্রয়িং রুমে। আরজু ছিটকে গিয়ে সোফার কোণে পড়ল। সে ঝাপসা চোখে মুখ তুলে চাইল। সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা ইরহাম জুনায়েদ। যে বাবা আরজুর চোখের এক ফোঁটা জল সইতে পারতেন না, যে বাবা তাকে রাজকন্যার মতো বড় করেছেন, সেই বাবার চোখে আজ মেয়ের জন্য কেবল ঘৃণা আর ধিক্কার। এরহাম জুনায়েদ কাঁপা কাঁপা গলায় গর্জে উঠলেন, তোর মুখে এখনো এত কথা আরজু? নিজের জন্মদাত্রী মা ওখানে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তুই এখনো নিজের পাপকে প্রেম বলে চালিয়ে দিচ্ছিস? আমার রক্তে যে তোর মতো কলঙ্ক বইছে, এটা ভাবতেও আজ আমার লজ্জা হচ্ছে। মরে যা তুই। কেন এখনো বেঁচে আছিস? সাইর যেন এতক্ষণ কোনো পাথরের মূর্তির ভেতরে বন্দি ছিল। নীলিমার দেওয়া ওই রিপোর্ট যেন তার হিতাহিত জ্ঞানশূন্য করে দিয়েছে। ও টলতে টলতে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো এখন আর রক্তবর্ণ নয়, বরং মরা মানুষের মতো নিষ্প্রাণ। সাইর ধীর পায়ে আরজুর দিকে এগিয়ে এল এবং হ্যাচকা টানে আরজুর সরু কবজিটা খামচে ধরল। আরজুর ব্যথায় একটা আর্তনাদ বের হলো, কিন্তু সাইরের কানে তা পৌঁছালো না। সাইর দাঁতে দাঁত চেপে, একদম নিচু ভয়ঙ্কর গলায় বলল, বেরিয়ে যা এই বাড়ি থেকে। এক্ষুনি।
তোর এই কলঙ্কিত ছায়া যেন আমার মা আর বাবার ওপর আর না পড়ে। বেরিয়ে যা বলছি। আরজু যেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতেই পারছে না। এই কি সেই সায়ের ভাইয়া? যে ভাইয়া আরজুর সামান্য আঙুল কাটলে পুরো বাড়ি মাথায় তুলত? আরজু বড় বড় চোখ করে ভাইয়ের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, ভাইয়া, তুমিও তুমিও আমাকে অবিশ্বাস করছো? তুমি তো নীলিমা আপুর চেয়ে আমাকে বেশি চিনতে। তুমি তো জানো আমি মিথ্যা বলি না। সায়ের একটা তাচ্ছিল্যের হাসি দিল, যা আরজুর কলিজা ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। সায়ের আরজুকে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে উঠল, অবিশ্বাস? নীলিমা আমার হবু স্ত্রী, ও কেন তোর সাথে শত্রুতা করবে? সে একজন ডাক্তার। সে যখন বলছে এটা নেজিরের বাচ্চা না, তার মানে তুই আসলেও নষ্ট। তুই কার কার সাথে রাত কাটিয়েছিস সেটা হয়তো তুই আর তোর আল্লাহ জানে। আমাদের আর তোকে দেখার রুচি নেই। যা, যেখানে গিয়ে মুখ কালো করেছিস, সেখানেই গিয়ে ওঠ। সায়েরের হাত থেকে কোনোমতে নিজের কবজি ছাড়িয়ে আরজু ঝড়ের বেগে গিয়ে নেজিরের হাত দুটো খামচে ধরল। ওর দুচোখে এখন কেবল পাগলামি আর বাঁচার শেষ চেষ্টা। ড্রয়িং রুমের প্রতিটি মানুষ বিস্ময় বাকরুদ্ধ হয়ে দেখছে একসময়ের রাজকন্যা আরজুকে, যে এখন নিজের সন্তানের বাবার কাছে ভিখারিনীর মতো করুণা চাইছে। আরজু ডুকরে কেঁদে উঠে নেজিরের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলতে লাগল, দোহাই লাগে নেজির ভাই, এমন অচেনার মতো আচরণ করো না। আমার বাচ্চার কি হবে? ও কার পরিচয় এই সমাজে বড় হবে, সেটা একবার ভাবো। আমি তোমার কাছে কোনো অধিকার চাইব না নেজির ভাই। আমি তোমার দ্বিতীয় বউ হতেও রাজি আছি। আমি আরিবার দাসী হয়ে থাকব, এই বাড়ির এক কোণে পড়ে থাকব, তাও আমাকে ফিরিয়ে দিও না নেজির ভাই। আরজুর এই আর্তনাদ যেন ড্রয়িং রুমের দেয়ালগুলোতে আছাড় খাচ্ছে। আরিবা এক ঘৃণাভরা হাসি দিয়ে নেজিরের হাত থেকে আরজুর আঙুলগুলো একে একে ছাড়িয়ে দিয়ে বলল, লজ্জা করে না তোমার? অন্যের স্বামীর কাছে সতীন হওয়ার ভিক্ষে চাইছ? তোমার মতো একটা নোংরা মেয়েকে তো আমার নেজির বাসার কাজের মেয়ে হিসেবেও রাখবে না। নেজির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আরজুর চিবুকটা শক্ত করে ধরল। ওর চোখে এখন কোনো মায়া নেই, বরং এক পৈশাচিক আনন্দ। সে নিচু গলায় বলল, দ্বিতীয় বউ? আরে আরজু, তুই তো আমার রক্ষিতা হওয়ার যোগ্যতাও হারিয়েছিস। যে মেয়ে নিজের পেটের বাচ্চার বাবাকে সেটা জানে না, তাকে বিয়ে করার শখ আমার নেই। যা, সায়েরকে বলেছিলাম না? তুই যার সাথে রাত কাটিয়েছিস তার কাছে গিয়েই ভিক্ষে চা। নেজির এক ধাক্কায় আরজুকে সরিয়ে দিতেই সায়ের আর সহ্য করতে পারল না। ও আরজুর চুলের মুঠি ধরে হ্যাচকা টানে ওকে সদর দরজার দিকে নিয়ে যেতে যেতে গর্জে উঠল, তোর এই নাটক দেখার সময় নেই আমাদের। মা ওখানে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে আর তুই এখানে সতীন হওয়ার ভিক্ষে চাইছিস? বেরিয়ে যা এই বাড়ি থেকে। সায়ের এক ধাক্কায় আরজুকে বাড়ির বাইরের লনে ছুঁড়ে ফেলে দিতে যাবে, ঠিক তখনই নেজির শক্ত করে সায়েরের হাতটা চেপে ধরল। ওর চোখে মুখে এখন এক অদ্ভুত শীতলতা। নেজির সায়েরের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, একটু দাঁড়া সায়ের, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। তুই বরং ছোটমাকে ঘরে দিয়ে আয়। আরিবা, তুমিও যাও, সবাই ছোটমাকে দেখো। ওনার অবস্থা ভালো না। তারপর না হয় এই মেয়ের ব্যাপারে ভাবা যাবে। সায়ের আর বাকিরা কোনো কথা না বলে নিথর রেহানা বেগমকে ধরাধরি করে ভেতরের ঘরে নিয়ে গেল। ড্রয়িং রুমে এখন শুধু দুজন। আরজু মেঝেতে বসে আশাভরা চোখে নেজিরের দিকে তাকাল। ভাবল, হয়তো সবার আড়ালে নেজির ভাই এবার সত্যিটা বলবে। কিন্তু নেজিরের মুখ খুলতেই আরজুর সেই শেষ আশাটুকুও ছাই হয়ে উড়ে গেল। নেজির আরজুর খুব কাছে এসে বিষাক্ত গলায় বলে উঠল, চলে যা এই বাড়ি থেকে আরজু। আর এক মুহূর্ত এখানে থাকার চেষ্টা করিস না। আরজু অবাক হয়ে নেজিরের শার্টের কোনা খামচে ধরে বলল, কেন এমন করছো তুমি? কি দোষ করেছি আমি? কেন আমার পুরো দুনিয়াটা এভাবে জ্বালিয়ে দিচ্ছ? নেজির এক ঝটকায় আরজুকে সরিয়ে দিয়ে একটা পৈশাচিক হাসি দিল। ওর দুচোখে এখন বহু বছরের জমানো ঘৃণা উপচে পড়ছে। সে দাঁতে দাঁত চেপে বলল,
প্রতিশোধ নিচ্ছি আরজু, প্রতিশোধ। মনে আছে তুই যখন 14 বছরের কিশোরী আর আমি 18 টকবগে যুবক? ওই বয়সে ছেলেরা একটু আধটু উড়ে বেড়ায়, আমিও বেরিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতাম, একটু আধটু নেশা, কি এমন বড় অপরাধ করেছিলাম? কিন্তু তুই তুই সেই বাচ্চা বয়সে পাকা মেয়ের মতো বাবার কাছে সব বলে দিলি। আমার বাবা আমাকে সবার সামনে সেদিন জঘন্যভাবে মেরেছিল। তোর মতো একটা ছোট বাচ্চার কথা বিশ্বাস করে বাবা নিজের ছেলেকে পশুর মতো পিটিয়েছিল। লাইক সিরিয়াসলি আরজু? নেজির একটু থামল, ওর গলার শিরাগুলো ফুলে উঠছে রাগে। তোর ওই একটা ভুলের জন্য বাবা আমার সব অধিকার কেড়ে নিয়ে তোর ভাইকে দিয়ে দিল। আর আমি বড় হওয়ার পরেও আমি নিজের বাড়িতেই বাইরের লোকের মতো হয়ে গেলাম। বাবা আমাকে আর কোনোদিন বিশ্বাস করেনি। সেই দিন আমি কসম খেয়েছিলাম, তোর এই সাজানো বিশ্বাস, তোর এই রাজকীয় জীবন আমি একদিন নিজের হাতে তছনছ করব। আজ 4 বছর পর আমার সেই প্রতিশোধ পূর্ণ হলো আরজু। তুই আজ কলঙ্কিনী, আর আমি আজ সবার চোখে ফেরেশতা। আরজু স্তব্ধ হয়ে নেজিরের কথাগুলো শুনছিল। যে মানুষটাকে সে ভালোবেসে নিজের সর্বস্ব দিয়েছে, সে 4 বছর ধরে এই বিষ পুষে রেখেছে মনে। আরজু অস্ফুটে শুধু বলল, একটা ছোটবেলার ভুলের জন্য তুমি আমার বাচ্চার সাথে এমন করছো নেজির ভাই? তুমি আমাকে না, নিজের রক্তকে অস্বীকার করছো? নেজির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সদর দরজার দিকে ইশারা করল। ওর চোখে এখন আর কোনো মায়া অবশিষ্ট নেই। আরজু এখন হিতাহিত জ্ঞানশূন্য। তার কানে আর কোনো গালি, কোনো অপমান পৌঁছাচ্ছে না। তার চোখের সামনে শুধু তার অনাগত সন্তানের অন্ধকার ভবিষ্যৎ। সে টলতে টলতে গিয়ে নেজিরের পা দুটো শক্ত করে খামচে ধরল। তার চোখের জলে নেজিরের পালিশ করা দামি জুতো ভিজে একাকার। আরজু ডুকরে কেঁদে উঠে বলতে লাগল, দোহাই লাগে তোমার নেজির ভাই, আমাকে এভাবে নর্দমায় ছুড়ে দিও না। আমার বাচ্চার কি দোষ? ও কার পরিচয় বড় হবে? তুমি আমাকে যা বলবে আমি তাই করব, সারা জীবন তোমার জুতো পরিষ্কার করে দেব, তাও আমাকে তোমার বাচ্চার মা হিসেবে একটু ঠাঁই দাও। আমাকে মেনে নাও নেজির ভাই, দোহাই লাগে তোমার। আরজুর এই আকাশ বাতাস কাঁপানো আর্তনাদ নেজিরের পাথরের মনে এক বিন্দু জলও ধরাতে পারল না। উল্টো ওর চোখে ফুটে উঠল এক পৈশাচিক বিজয়োল্লাস। সে আরজুর দিকে এক পলক ঘৃণার দৃষ্টিতে তাকাল। পরক্ষণেই নেজির সজোরে এক লাথি মেরে আরজুকে সরিয়ে দিল। আরজু ছিটকে গিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। পেটের কাছে হাত দিয়ে সে কুঁকড়ে গেল ব্যথায়। নেজিরের সেই বুটের আঘাত যেন সরাসরি তার মাতৃত্বের ওপর গিয়ে লাগল। নেজির তার প্যান্টের ভাঁজ ঠিক করতে করতে অত্যন্ত শীতল গলায় বলল, তোর এই নাটক আমার কাছে বড্ড পুরনো আরজু। তোর বাচ্চার পরিচয়? ও তো একটা জারজ। আর জার্জের কোনো পরিচয় থাকে না। স্যার, স্যার এদিকে আয়। তোর এই বেশ্যা বোনকে ঘর থেকে বের কর, না হলে আমি কোনো অঘটন ঘটিয়ে ফেলব। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কাঁদতে লাগল। তার শরীরের যন্ত্রণার চেয়েও মনের ভেতরটা আজ কয়লার মতো পুড়ে ছাই হয়ে গেছে। সে বুঝতে পারল, যে মানুষের কাছে সে জীবনের ভিক্ষে চাইছে, সেই মানুষটাই তাকে তিলে তিলে মারার জন্য 4 বছর ধরে এই বিষাক্ত জাল বিছিয়েছিল। মরিয়ম জাওয়াদ আর আরিবা ড্রয়িং রুমে ফিরতেই দেখলেন আরজু নেজিরের পায়ের কাছে কুঁকড়ে পড়ে আছে। দৃশ্যটা দেখেই মরিয়ম বেগমের রক্ত মাথায় চড়ে গেল। তিনি বাঘিনীর মতো এগিয়ে এসে আরজুর আলুথালু চুলের মুঠি খামচে ধরলেন। বিষাক্ত গলায় চিৎকার করে উঠলেন, এখনো এই নষ্ট মেয়েটা এখানে পড়ে আছে? লজ্জা করে না তোর? আমার ছেলের পায়ে পড়েও তোর শান্তি হচ্ছে না? আরিবা অন্য পাশ থেকে আরজুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, বের কর একে, এক্ষুনি বের করো। এর ছায়া এই বাড়ির ইটের ওপর পড়লেও আমাদের অমঙ্গল হবে। ঠিক সেই মুহূর্তেই ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালেন এরশাদ জাওয়াদ।
তার বজ্রকণ্ঠের শব্দে মরিয়ম আর আরিবা থমকে দাঁড়াল। এরশাদ জাওয়াদ আরজুর দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত নিষ্ঠুর কিন্তু পরিষ্কার গলায় বললেন, থামো তোমরা। আরজু, এই বাড়ির বংশের সম্মান আমার কাছে সব। তুই আমাদের যেটুকু ডুবিয়েছিস, তারপরও আমি তোকে এই বাড়িতে থাকার একটা শেষ সুযোগ দেব। আরজু আশাভরা চোখে চাচার দিকে তাকাতেই এরশাদ জাওয়াদ তার মরণ কামড়টা দিলেন। যদি তুই ওই অবৈধ বাচ্চাটাকে নষ্ট করে ফেলিস, তবেই এই বাড়িতে তোর ঠাঁই হবে, নতুবা নয়। মুহূর্তেই আরজুর সারা শরীর পাথরের মতো জমে গেল। নিজের বাচ্চার খুনি হয়ে সে এই বাড়িতে থাকবে? আরজু তার পেটের ওপর দুই হাত আগলে রাখল। মাথা নেড়ে অস্ফুটে বলল, না, কক্ষনো না। এ আমার রক্ত, আমার সবটুকু ভালোবাসা। আমি নিজের সন্তানকে মেরে এই বাড়িতে থাকব না বড় বাবা। আরজু টলতে টলতে উঠে দাঁড়াল। ওর দুচোখে এখন কান্নার বদলে এক অদ্ভুত শান্ত বিষাদ। সে ধীর পায়ে নেজিরের সামনে গিয়ে দাঁড়াল। নেজির তখনও তাচ্ছিল্যের হাসি নিয়ে তাকিয়ে আছে। আরজু শেষবারের মতো নেজিরের চোখের দিকে তাকাল, যে চোখে একসময় ও নিজের দুনিয়া দেখত। ভাঙা গলায় কিন্তু স্পষ্ট স্বরে আরজু বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি নেজির ভাই। এই ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ছিল। আরজু আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কারো দিকে না তাকিয়ে, বুকভরা হাহাকার আর পেটের ভেতর সেই অনাগত প্রাণটাকে আগলে নিয়ে সে সদর দরজার দিকে পা বাড়াল। আরজু যখন সদর দরজার চৌকাঠে পা রেখেছে, ঠিক তখনই সে থমকে দাঁড়াল। সে শেষবারের মতো মুখ ফিরিয়ে সায়েরের দিকে তাকাল। সায়ের তখনও দূরে পাথরের মতো দাঁড়িয়ে আছে, ওর দুই হাত মুষ্টিবদ্ধ, কপালে রাগের আর অপমানের ঘাম। সে ধীর পায়ে সায়েরের সম্মুখে এসে দাঁড়াল। আরজু খুব নিচু, অদ্ভুত এক ভারী গলায় বলল, সত্যি কি আমাকে একটুও বিশ্বাস করো না ভাইয়া তুমি? সায়ের এক মুহূর্তের জন্য আরজুর চোখের দিকে তাকাল। সেই চোখে কোনো অপরাধীর চিহ্ন নেই, আছে শুধু এক আকাশ পরিমাণ যন্ত্রণা আর হাহাকার। সায়েরের বুকের ভেতরটা একবার হু হু করে উঠল, কিন্তু পরক্ষণেই তার কানে নীলিমার সেই শীতল কণ্ঠস্বরটা বেজে উঠল, আরজু মিথ্যা বলছে। সায়ের ঘৃণাভরা চোখে মুখ ফিরিয়ে নিল। দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোর ওই মুখটা আর দেখাস না আরজু। নীলিমার রিপোর্ট আর তোর এই নির্লজ্জতা দেখার পর তোকে বিশ্বাস করা মানে নিজের চোখে আঙুল দিয়ে অন্ধ হওয়া। মরে যা তুই। এই বংশের জন্য তুই একটা অভিশাপ। সায়ের যখন আরজুকে চলে যাওয়ার চূড়ান্ত হুকুম দিয়ে মুখ ফিরিয়ে নিল, আরজু তখন দরজার হাতল ধরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘুটঘুটে অন্ধকার, যে অন্ধকারে আরজু কোনোদিন একা বারান্দাতেও বের হয়নি। সে কাঁপা কাঁপা গলায়, একদম ছোট বাচ্চার মতো অসহায় সুরে সায়েরকে উদ্দেশ্য করে বলল, আমি কোথায় যাব ভাইয়া, একটু বলবে? আরজুর এই করুণ স্বরে ড্রয়িং রুমের দেয়ালগুলোও যেন কেঁপে উঠল। সায়েরের পা দুটো এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর অবচেতন মন হয়তো চিৎকার করে বলতে চাইল, কোথাও যাবি না দিল, তুই এখানেই থাক। কিন্তু নেজিরের সেই ধূর্ত হাসি আর নীলিমার দেওয়া মিথ্যে রিপোর্ট সায়েরের বিবেককে বিষাক্ত করে রেখেছে। সায়ের পেছনে না ফিরেই পাথর শীতল গলায় বলল, যেখানে খুশি যা। যে নরকে গিয়ে মুখ পুড়িয়েছিস সেখানেই যা। এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। এমনকি তুই মরে গেলেও যেন তোর লাশ এই চৌকাঠ না ছোঁয়ে। আরজুর গলার স্বরটা কান্নায় ভেঙে পড়ল। সে সায়েরের শার্টের হাতাটা খামচে ধরে মিনতি করে বলল, আমার তো কেউ নেই ভাইয়া তোমরা ছাড়া। এই মাঝরাতে আমি কোথায় যাব? এই দুনিয়াটাকে তো আমি চিনিই না। ভাইয়া, আমি মরে যাব তো। সায়েরের চোখের কোণটা এক মুহূর্তের জন্য ভিজে উঠল। আরজুর এই অসহায় মুখটা দেখে ওর সেই ছোটবেলার দিলকে মনে পড়ে যাচ্ছিল। সায়েরের হাতটা একটু শিথিল হতেই নেজির ওপাশ থেকে গর্জে উঠল,
সে বুঝল সায়ের দুর্বল হয়ে পড়ছে। নেজির এগিয়ে এসে সায়েরের কাঁধে হাত রেখে উস্কানি দিয়ে বলল, সায়ের, কি করছিস তুই? ওর মায়ে পড়ছিস? এই মেয়ে তোকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ফাঁসাতে চাইছে। ভুলে যাস না, ও ভেতরে যে নাটকটা করল তাতে ছোট মার আজ এই অবস্থা। একবার ওনার কথা ভাব, উনি ভেতরে মৃত্যুর সাথে লড়াই করছেন আর তুই এই মেয়ের কুম্ভীরাশ্রু দেখছিস। একে তাড়াতাড়ি বের কর, না হলে সবাইকে পস্তাতে হবে। রেহানা বেগমের নামটা শুনতেই সায়েরের ভেতরের সেই সামান্য মাটা ঘৃণায় পরিণত হল। সে ভাবল, যে মেয়ের জন্য মা আজ স্ট্রোক করে নিথর হয়ে পড়ে আছে, তার জন্য মায়া দেখানো মানে নিজের মায়ের সাথে বেইমানি করা। সায়ের এক হ্যাচকা টানে আরজুর হাতটা সরিয়ে দিল। ওর চোখে এখন আর কোনো দ্বিধা নেই। সায়ের আরজুকে সদর দরজার ওপারে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর জন্য আমার মা আজ মরতে বসেছে, আর তুই বলছিস তোর কেউ নেই? তোর কেউ থাকার যোগ্যতাই নেই আরজু। যা এখান থেকে। দরজা বন্ধ হওয়ার আগে আরজু সবার মুখ দেখে নিল, তারপর উচ্চস্বরে গলা চাড়িয়ে নেজিরের উদ্দেশ্যে বলল, নেজির ভাই, তুমি আজ আমাকে বেশ্যা বলে যে গালি দিলে, সেটা আমি নই, সেটা আসলে তোমার নিজের রুচি। তবে মনে রেখো, আমার এই জারজ বলা সন্তানের ধমনীতে তোমারই রক্ত বইছে। এই রক্ত একদিন তোমাকে তোমার কৃতকর্মের জবাব দেবে। খোদা যেন তোমাকে ততকাল বাঁচিয়ে রাখেন। আমি ফিরে আসব এই বাড়িতে, সেদিন তোমাদের মাথা নুয়ে যাবে। সায়ের শুনল না, ধরাম করে দরজা লাগিয়ে দিল। ভাবল না কোথায় যাবে একা মেয়ে এত রাতে, তাদের চিন্তা শুধুই সম্মান নিয়ে। সদর দরজাটা বন্ধ হতেই পেছনের অন্ধকার বারান্দা দিয়ে ফারাহ প্রায় দৌড়ে বেরিয়ে এল। ওর চোখে জল টলমল করছে, বুকটা অনবরত মতো ওঠানামা করছে মেয়েটার। ফারার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কিন্তু ওর হাত দুটোর ব্যাকুলতা সব বলে দিচ্ছে। ও ইশারায় আরজুকে বলতে চাইল, যেও না আপু, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? মরে যাব তোমায় ছাড়া। ফারার ওই আকুতি দেখে ওর বুকটা ফেটে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ও ম্লান হাসল, এক বিষাদমাখা মুচকি হাসি। ফারার মাথায় হাত রেখে পরম মমতায় আরজু বলল, তোর এই ভালোবাসাটাই হয়তো আমার পাথেয় হয়ে থাকবে রে। তুই ভালো থাকিস বোন, নিজের খেয়াল রাখিস। ফারাহ বুঝতে পারল আরজুকে আটকে রাখার সাধ্য ওর নেই। ও ঝটপট নিজের আঁচলের তলা থেকে আরজুর ফোনটা আর একটা খাম বের করে আরজুর হাতে গুজে দিল। খামটাতে ওর তিলে তিলে জমানো 10,000 টাকা। আরজু নিতে না চাইলেও ফারাহ জোর করে ওর হাতের মুঠোয় ওগুলো চেপে ধরল। এরপর আর এক মুহূর্ত দাঁড়াল না ফারাহ। ডুকরে কেঁদে উঠে ও আবার অন্ধকারের ভেতর বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল। ও জানে, নেজির ভাইয়া দেখে ফেললে ওর উপরও প্রলয় নেমে আসবে। আরজু হাতের মুঠোয় ফোন আর টাকাগুলো শক্ত করে ধরল। ফারার এই সামান্য কয়েকটা টাকা আর একটা ফোন হয়তো এই বিশাল পৃথিবীতে ওর বেঁচে থাকার প্রথম অবলম্বন। ও একবার ওপরের জানলার দিকে তাকালো, যেখানে ওর মা মৃত্যুর সাথে লড়ছেন। তারপর আর কোনো পিছুটান না রেখে আরজু গেটের বাইরে পা বাড়াল। আরজু যে হাউজের দিকে ফিরে একবার বিষণ্ণ সুর তুলল। সেই দিনের এক গানে এক গল্পাকারের গল্প খুঁজে পাবে। দিনগুলো খুঁজে পাবে। গানের প্রতিটি ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আমার দেহখান নিউনা শ্মশান। এমনিতেও পুড়ে গেছি, আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি। আরজু কোনোদিন ভাবেনি তাকে এভাবে মাঝরাস্তায় একা দাঁড়িয়ে থাকতে হবে। ছোটবেলা থেকেই সে সবার আদরের ননির পুতুল। পুরো ঢাকা শহরে তার চেনা জগৎ বলতে ছিল ওই 4 দেয়াল আর হাতেগোনা কজন মানুষ। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বন্ধু বলতেও কেউ নেই। তখনই মনে হলে তার প্রাণপ্রিয় বান্ধবী মাহিয়ার কথা। বন্ধু বলতে কেবল ওই মাহিয়াই আছে। কোনো উপায় না পেয়ে আরজু পাগলের মতো হাঁটতে শুরু করল মাহিয়ার বাসার দিকে। ভাগ্য হয়তো এই একবারই তার সহায় ছিল,
তাই 15 মিনিটের জনমানবহীন রাস্তাটা সে কোনো বিপদ ছাড়াই পাড়ি দিয়ে মাহিয়ার দরজায় এসে পৌঁছাল। এত রাতে দরজায় করাঘাত করতে আরজুর হাত কাঁপছিল, কিন্তু মরণ কামড় তো তাকে দিতেই হবে। মাহিয়া জেগেই ছিল। দরজা খুলেই সামনে আরজুকে দেখে ও রীতিমতো আঁতকে উঠল। আরজু, এই অবস্থায় তুই? মাহিয়া কোনো প্রশ্ন না করে দ্রুত আরজুকে ভেতরে টেনে নিয়ে নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিল। ওর মা যাতে টের না পান, তাই পা টিপে টিপে আরজুকে নিজের ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসাল। আরজু তখন কাঁপছে, ঠান্ডায় নয়, অপমানে আর যন্ত্রণায়। মাহিয়া যখন তোয়ালে দিয়ে ওর মাথাটা মুছিয়ে দিচ্ছিল, আরজু তখন হু হু করে কেঁদে সবটা উগরে দিল। নেজিরের প্রতিশোধ, নীলিমার বেইমানি, ভাইয়ার অবিশ্বাস আর মায়ের স্ট্রোক, সব। আরজুর কথাগুলো যখন শেষ হল, ঘরজুড়ে এক ভারী নিস্তব্ধতা নেমে এল। আরজু আশা করেছিল মাহিয়া তাকে জড়িয়ে ধরবে, হয়তো বলবে, ভয় নেই রে, আমি আছি। কিন্তু না। আরজু তাকিয়ে দেখল মাহিয়ার মুখের রং মুহূর্তেই বদলে গেছে। ওর সেই নরম চাহনি এখন পাথরের মতো কঠিন। ও আরজুর মাথা মোছানো বন্ধ করে দিয়ে দুপা পিছিয়ে গেল। মাহিয়ার চোখমুখে সহমর্মিতার বদলে এক অদ্ভুত আতঙ্ক আর বিরক্তি ফুটে উঠল। মাহিয়া ধীর গলায় বলল, তার মানে নেজির ভাই তোকে বের করে দিয়েছে? আর সায়ের ভাইও তোকে আজীবনের জন্য ত্যায্য করেছে? তুই কি একবারও ভেবেছিস আরজু, এই অবস্থায় আমার এখানে এসে তুই আমাকে আর আমার মাকে কতটা বিপদে ফেললি? আরজু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, এই বন্ধু নাকি তার জন্য জান দিতেও রাজি। ও মাহিয়ার চোখের দিকে তাকিয়ে রইল, সেখানে কোনো মমতা নেই, বরং আছে ধরা পড়ে যাওয়ার এক অদ্ভুত আতঙ্ক। আরজু অস্ফুটে বলল, মাহি, তুইও কি আমাকে বিশ্বাস করছিস না? এই রাতে আমি কোথায় যাব? মাহিয়া জানলার পর্দাটা একটু সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল। ওর চোয়াল শক্ত হয়ে গেছে। ও আরজুর দিকে না তাকিয়েই হিসহিসিয়ে বলে উঠল, তোর বিশ্বাসের নিকুচি করি আরজু। তুই জানিস না নেজির ভাই কি জিনিস? ও যদি জানতে পারে তুই আমার এখানে আশ্রয় নিয়েছিস, তবে ও আমার আর আমার মায়ের জীবন বিষিয়ে দেবে। মা ওঠার আগেই তুই এই ঘর থেকে বেরিয়ে যা। প্লিজ, আমাকে আর বিপদে ফেলিস না। আরজুর ভেতরটা এক লহমায় পাথর হয়ে গেল। ও বুঝল, এই পৃথিবীতে নিঃস্ব কথাটার আসল মানে কি। ফারার দেওয়া ফোন আর টাকাগুলো ও শক্ত করে ধরল। ওর আর কাদার শক্তি নেই। যে মেয়েটা একটু আগে ভাইয়ের কাছে আশ্রয়ের ভিক্ষে চেয়েছিল, সে এখন এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে উঠে দাঁড়াল। আরজু শুধু বলল, মাহি, মানুষের যখন কেউ থাকে না, তখন তার আল্লাহ থাকে। তুই আজ আমায় বের করে দিচ্ছিস, এই দিনটা মনে রাখিস। মাহিয়া কোনো উত্তর দিল না, শুধু দরজার দিকে ইশারা করল। আরজু আবার সেই বৃষ্টির রাতে পা বাড়াল। গেট থেকে বেরোনোর সময়ও একবারও পেছনে তাকাল না। ওর পেছনে এখন একটা মৃত বন্ধুত্ব আর সামনে অনিশ্চিত এক অন্ধকার পৃথিবী। ওর পেটের ভেতর অনাগত সন্তানটা যেন নড়ে উঠল, মনে হলো সেই আরজুকে বলছে, মা, চলো। আমাদের কেউ নেই, কিন্তু আমাদের লড়াইটা তো কেবল শুরু। মাহিয়ার ঘর থেকে বিতাড়িত হয়ে আরজু আবার একই রাস্তায় এসে দাঁড়াল। এখন আর ওর চোখে জল নেই, আছে এক বুক জ্বালা। ইন্ট্রোভার্ট মেয়েটা আজ পরিস্থিতির চাপে পড়ে একাই হেঁটে বাসস্ট্যান্ডে এসে পৌঁছাল। চারদিক নিঝুম, কেবল দু-একটা ট্রাকের শব্দ আর বৃষ্টির ঝাপটা। বাসস্ট্যান্ডের শেডের নিচে দাঁড়িয়ে আরজুর হঠাৎ মনে পড়ল আর একজনই আছে তার চেনা। নাম তটিনী, অবসর বাড়ি টাঙ্গাইল আকুরথাকুরে, মেয়েটা তার অনলাইন ফ্রেন্ড। আজার আশৌরের মেয়ে, বাবা চাইনার সফল ব্যবসায়ী, মাঝে মাঝে বাংলাদেশে আসে। তটিনী বলেছিল কোনো সমস্যা হলে যেন সে তাকে স্মরণ করে। আরজু কাঁপা কাঁপা হাতে ফারার দেওয়া ফোনটা বের করল তটিনীকে কল করার জন্য। কিন্তু স্ক্রিনে তাকিয়ে ওর বুকটা ধক করে উঠল, ব্যালেন্স নেই। সে কখনো ফোনে টাকা রিচার্জ করত, দরকারই পড়েনি।
আর এই মাঝরাতে রিচার্জ করার মতো কোনো দোকানও খোলা নেই। আরজু বুঝল, ভাগ্য তাকে শেষবারের মতো একা লড়াই করতে বলছে। একটা টাঙ্গাইলগামী বাস দেখে ও আর দেরি করল না। ফারার দেওয়া 10,000 টাকার খামটা শক্ত করে ধরে ও বাসে উঠে পড়ল। বাসের জানালার পাশে বসে আরজু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। শিশির ফোঁটাগুলো জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেমনটা আরজুর জীবন থেকে সুখগুলো গড়িয়ে পড়েছে। বাসের ভেতর গুমোট গন্ধ, অপরিচিত সব মানুষের ভিড়, সবই আরজুর জন্য অসহ্য, কিন্তু পেটের ভেতর থাকা ওই ছোট প্রাণটার জন্য তাকে আজ সব সহ্য করতে হবে। বাসটা ঢাকা শহর ছেড়ে হাইওয়েতে নামতেই আরজুর চোখ ঝাপসা হয়ে এল। পেছনে ফেলে আসা ওই বাড়ি, স্ট্রোক করা মা, আর বিশ্বাসঘাতক নেজির, সবই এখন তার কাছে এক দুঃস্বপ্ন। জানে না তটিনীর বাড়িটা ঠিক কোথায়, কিন্তু তটিনী একবার তাকে গুগল ম্যাপে দেখিয়েছিল। আরজু পেটের ওপর হাত রেখে অস্ফুটে বলল, ভয় পাস না বাবা, আমি আছি তো। বাসে একটা সুর বাজছে মৃদু আওয়াজে, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেউ নাই। এম। ভোর নাগাদ আরজু তার গন্তব্যস্থলে পৌঁছল। গুগল ম্যাপের নীল বিন্দুটা অনুসরণ করে বিধ্বস্ত শরীরে আরজু যখন তটিনীর সেই বিশাল গেটের সামনে এসে দাঁড়াল, ওর চোখে তখন শেষ আশার আলো। বেশ কিছুক্ষণ খুঁজে পেল সে বাড়িটা, কিন্তু দারোয়ানের একটা কথাই সেই আলোটাকে নিভিয়ে শ্মশান বানিয়ে দিল। আওসর সাহেব তো পরিবার নিয়ে ঘণ্টা 3 আগেই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন। উনারা চাইনায় চলে যাচ্ছেন। আরজুর মনে হলো পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। আকাশপাতাল এক করে সে আজ এখানে এসেছে, কিন্তু ভাগ্য তার সাথে এমন জঘন্য তামাশা করবে সেটা সে ভাবেনি। শরীর আর চলছে না, পেটের ভেতরটা ব্যথায় মুচড়ে উঠছে। ফারার দেওয়া টাকা আর ফোনটা এখন কেবল কিছু অর্থহীন বস্তু ছাড়া আর কিছুই নয়। আরজু টলতে টলতে গেট থেকে দূরে সরে এল। ওর চোখের জল শুকিয়ে এখন দৃষ্টি স্থির হয়ে গেছে। বিধ্বস্ত পায়ে হাঁটতে হাঁটতে সে টাঙ্গাইলের স্টেডিয়াম ব্রিজের ওপর এসে দাঁড়াল। নিচে অন্ধকার জলরাশি বিদ্রূপের হাসি হাসছে। জলরাশির কলকল আওয়াজে আরজু যেন এক অন্য জগতের ডাক শুনতে পাচ্ছে। সে ব্রিজের রেলিংটা শক্ত করে ধরল। নিচে তাকিয়ে দেখল গহীন অন্ধকার। ওর মনে হল, এই পৃথিবীতে ওর মতো অনাথ আর কলঙ্কিতার জন্য কোনো জায়গা নেই। মা নিথর হয়ে পড়ে আছেন, ভাই তাকে ঘৃণা করে বের করে দিয়েছে, প্রাণের বান্ধবী বেইমানি করেছে, আর শেষ আশ্রয় তটিনীও আজ ধরাছোঁয়ার বাইরে। আরজু পেটের ওপর হাত রাখল। অস্ফুটে বলল, ক্ষমা করে দিস বাবা। তোকে একটা সুন্দর পৃথিবী দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মা আজ হেরে গেছে। এই নিষ্ঠুর সমাজ তোকে জারজ বলে ছিঁড়ে খাবে, তার চেয়ে চল আমরা দুজন শান্তিতে ঘুমিয়ে যাই। আরজু রেলিংয়ের ওপর পা রাখল। সে চোখ বুজল। নেজিরের সেই পৈশাচিক হাসি আর সায়েরের ঘৃণাভরা কণ্ঠস্বর শেষবারের মতো ওর কানে প্রতিধ্বনিত হল। যখন